স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, ঠিক সেইগুলি ভেঙে কি মানসিকতা। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। নাশকতাকারীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার মেট্রো স্টেশনের চিত্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, এমন তাণ্ডব মেনে নেওয়া যায় না, রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন সাধারণ মানুষকে। এ নিয়েও শান্তবাজারে থাকছে বিস্তারিত। টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ 22,03,08,000 টাকা। কিন্তু এই পরিস্থিতিতে তো আমরা যাই আগুনে ঝাঁপ দিতে পারি না। পরিস্থিতি পারমিট করবে তখনই রেল চালু করার ব্যবস্থা করা হবে। অনলাইন যখন অ্যাভেলেবল হবে, সবার হাতে যখন নেট পৌঁছে যাবে, মানে অ্যাক্সেস দিয়ে দিব, তারা টিকিট রিফান্ড করতে পারবে। কাউন্টারে, অনলাইনটা অনলাইনে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে শুরু হচ্ছে না ট্রেন চলাচল, জানালেন রেলমন্ত্রী। ফেরত দেওয়া হচ্ছে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা। সহিংসতায় রেলের ক্ষতি অন্তত 22 কোটি টাকা। শান্তবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই থাকছে প্রধানমন্ত্রীর মেট্রো স্টেশন পরিদর্শনের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেছেন, ঢাকা শহরের যানজটে স্বস্তি দিয়েছে মেট্রো, যেটি ধ্বংস করায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন ধ্বংস মানা যাচ্ছে না। বিস্তারিত প্রতিবেদনে। গেল কয়েকদিনের সহিংসতার সমাপ্তি ঘটলেও রয়ে গেছে সারা দেশ জুড়ে ধ্বংসচিহ্ন। দেশের পোস্টার প্রজেক্ট, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নাশকতা চালায় দুর্বৃত্তরা। তিল তিল করে গড়ে তোলা এই প্রকল্প, যা রাজধানীবাসীর জন্য স্বস্তি নিয়ে আসে। মেট্রো রেল চালু হবার পর থেকে এমন কোনো দিন নেই যেদিন ভিড় ছিল না। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারা যেন নগরবাসীর কাছে ছিল কল্পনার অতীত, যা সম্ভব হয় মেট্রোর কারণে। সেই মেট্রো চোখের পলকে ধ্বংস করে নাশকতাকারীরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া মিরপুর 10-এর মেট্রো স্টেশন পরিদর্শনে বৃহস্পতিবার সকালে হঠাৎই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টার কিছু পরে তিনি আসেন স্টেশনের টিকিট জোনে। ঘুরে ঘুরে দেখলেন নিজের নেতৃত্বে গড়ে তোলা জনগণের দুর্ভোগ লাঘবের মেট্রো স্টেশন। সরকার প্রধানের চেহারায় বারবার ফুটে উঠেছে সেই আক্ষেপ। পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র ও ঘরে ফিরতে পারে তা নিশ্চিত করা হবে। দেশের মানুষকে আর্থিকভাবে সচ্ছল করাই তার সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা দেশ চেষ্টা ব্যর্থ হতে পারে না, মানুষের জীবনমান উন্নত করতেই হবে। এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। এটা এমন না যে একদিন হঠাৎ করে হয়েছে। মেট্রো স্টেশন মানুষকে যানজট থেকে মুক্তি দিলেও সহিংসতার কারণে তাদের সেই যাত্রায় ভোগান্তি হবে বলে জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাধারণ মানুষকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোটা নিয়ে যত দাবি তার থেকে সরকার বেশি পূরণ করেছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এরপর কিছুক্ষণ তিনি মেট্রো কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত স্টেশন চালুর ব্যাপারে দিক নির্দেশনা দেন।
গত কয়েকদিনের ঘটনা প্রবাহে দুষ্কৃতকারীদের হামলায় মেট্রো স্টেশনের মিরপুর 10 স্টেশনের এই চিত্র, যেটি সাধারণ জনগণকে বরং ভোগান্তি বেশি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করে বরঞ্চ সেগুলোকে দেখভালের দায়িত্ব জনগণকেই নিতে হবে। মিরপুর 10 মেট্রো স্টেশন থেকে দেবরাজ দেব, এখন, ঢাকা। দেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এছাড়া টিকিট রিফান্ড, ট্রেনে আগুন ও ভাঙচুরে ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। যাত্রা বাতিল হওয়া মৈত্রী ও মিতালি এক্সপ্রেসের 18 থেকে 20 জুলাইয়ের টাকা ফেরত দেওয়া হয়েছে। আর অভ্যন্তরীণ ট্রেনের টিকিট রিফান্ড দেওয়া হবে অনলাইন সেবা চালু হলেই। আর জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের অপেক্ষা। উদ্দেশ্য যাত্রা বাতিল হওয়া ট্রেনের টাকা ফেরত নেওয়া। অপেক্ষার অবসান হয় বেলা 11টায়। শুরু টিকিট রিফান্ডের কাজ। এদিন দেয়া হয় যাত্রা বাতিল হওয়া মৈত্রী ও মিতালি এক্সপ্রেস ট্রেনের 18 থেকে 20 জুলাইয়ের শতভাগ টাকা। আজকে আমরা টাকা রিটার্ন নিছি, আমাদের পুরো টাকায় রিটার্ন দিছে, কোনো টাকা কাটেনি। আমার যাত্রা ছিল কলকাতায় মৈত্রী এক্সপ্রেস, আমার পুরো টাকা ফেরত দিচ্ছে। আমার 20 তারিখে যাত্রা ছিল। তবে 20 তারিখের পর বাতিল হওয়া যাত্রীদের রিফান্ড দেওয়া হয়নি। তাতে অনেকেই অভিযোগ ও ক্ষোভ জানান। যারা জরুরি কাজ কিংবা চিকিৎসা সেবায় ভারত যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটেছিলেন। এখন আমার তো এই মুহূর্তে না গেলে তাইলে তো আমি মনে করেন যে ডক্টর দেখাইতে পারবো না, আর আমার ভিসার মেয়াদ আছে। বলছে যে অরিজিনাল পাসপোর্ট লাগবে। আমরা চলে যদি ইন্ডিয়ায় চলে যাই, আবার তো 5 তারিখে ব্যাক করতে হবে, 6 তারিখে ভিসা 5 তারিখে ব্যাক করতে হবে, তাহলে আমাদের এই টাকা কি মারি যাবে? রেলওয়ে কর্তৃপক্ষ জানান পর্যায়ক্রমে আন্তর্দেশীয় সব ট্রেনের টিকিট রিফান্ড করা হবে। তবে অভ্যন্তরীণ ট্রেনের টিকিটের টাকা পেতে অপেক্ষা করতে হবে অনলাইন সেবা পুরোপুরি চালু হওয়া পর্যন্ত। চলতি মাসের 18, 19, 20 তারিখের টিকিট আমরা ফেরত নিচ্ছি এবং পূর্ণ টাকা ফেরত দিচ্ছি। অন্যান্য যে ট্রেনেরা আমাদের ডোমেস্টিক, সো অনলাইন যখন অ্যাভেলেবল হবে, সবার হাতে যখন নেট পৌঁছে যাবে, তখন স্ব জায়গায় আমরা ওই ধরনের অ্যাক্সেস দিয়ে দিব। স্ব জায়গা থেকে তারা টিকিট রিফান্ড করতে পারবে। কাউন্টারে, অনলাইনে। পূর্ব ঘোষিত ট্রেন চালুর খবরে এদিন কেউ কেউ কমলাপুর এসে ফিরে যান। আমি ওই ট্রেনের টিকিটের জন্য আসছিলাম, তো কাউন্টার সবগুলোই প্রায় বন্ধ, টিকিট দিচ্ছে না। এখন কিভাবে যাব তাই নিয়ে খুব হতাশার মধ্যে আছি। এখন আমার তো যাওয়াই লাগবে। এদিন রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান টিকিট রিফান্ড, ট্রেনে আগুন ও ভাঙচুরে ক্ষতি 22 কোটি টাকা। তাই সংস্কার ও যাত্রীদের নিরাপত্তায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেন বাতিল করতে হয়েছে, তাদের যে টিকিট রিফান্ড করতে হয়েছে, সেটাই আমাদের 16 কোটি 29 লক্ষের উপরে। তো এইভাবে আমাদের টোটাল পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ 22 কোটি 3 লক্ষ 8 হাজার টাকা। কিন্তু এই পরিস্থিতিতে তো আমরা যাই আগুনে ঝাঁপ দিতে পারি না। পরিস্থিতি পারমিট করবে তখনই এইটা রেল চালু করার ব্যবস্থা করা হবে। প্রায় জনশূন্য কমলাপুর রেলওয়ে স্টেশন। নেই চিরচেনা সেই হাকডাক। ঠায় দাঁড়িয়ে আছে ট্রেন। ইতোমধ্যে স্থবিরতা কাটিয়ে নৌ ও সড়ক পথের যান চলাচল শুরু হয়েছে। আগাম টিকিট কাটা ট্রেনের যাত্রীদের জিজ্ঞাসা, কবে চালু হবে রেলপথ? সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সারা দেশে উৎপাদনে ফিরেছে বেশিরভাগ পোশাক কারখানা। শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে কারখানার পরিবেশ। নির্ধারিত সময়ে শিপমেন্টের মালামাল প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। গত কয়েকদিনের বন্ধের ক্ষতি পুষিয়ে নিয়ে বেড়েছে কাজের চাপ। তবে এখনও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল না হওয়ায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত শামীমুর রহমান শামীর প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই কর্মস্থলের পথে পোশাক শ্রমিকরা। বেশ কয়েকদিন পর কারখানা খুলে দেয়, কর্মচাঞ্চলতা ফিরেছে তৈরি পোশাক খাতে। ফলে ঘুরছে কারখানার চাকা, শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। 5 দিন পর আবার চিরচেনা রূপে ফিরেছে আশুলিয়ার প্রায় 2000 তৈরি পোশাক কারখানা। দীর্ঘদিন পর কাজে ফিরে দম ফেলানোর ফুরসত নেই শ্রমিকদের।
গত কয়েকদিনের বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে তাই পোশাক সেলাই থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব শাখায় চলছে কাজের চাপ। তবে এখনও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল না হয় বিদেশি বায়ারদের সঙ্গে যোগাযোগে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে বলছেন কারখানা মালিকরা। এছাড়াও কয়েকদিনে এই খাতে ক্ষতি হয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা। সোয়েটার ফ্যাক্টরিগুলো সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার পিক আওয়ার থাকে। তো আমরা গত এই 5 দিনে আমার ফ্যাক্টরির কথা যদি বলি তাহলে ধরেন 2.5 লাখ পিস মালের মতো শিপমেন্ট আমরা করতে পারিনি। মেশিনের শব্দ আর শ্রমিকদের ব্যস্ততায় পুরোদমে চলছে চট্টগ্রামের পোশাক কারখানাগুলো। স্বল্প সময়ে কাজ শেষ করে আনতে চলছে তোড়জোড়। চট্টগ্রামের 600 পোশাক কারখানার চিত্র এখন একই রকম। যথাযথ সময় পণ্য ডেলিভারি না হলে ক্ষতির মুখে পড়বে মালিকপক্ষ, আটকে যেতে পারে বেতনও। তাই স্বাভাবিক পরিবেশে কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা। এখন কাজ চালাতে আমাদের ভালো লাগতেছে, আমরা সিমেন্টটা করতে পারবো জাস্ট নেমে, বেতনগুলো জাস্ট নেমে পাবো। সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে, আমাদের কারখানার পরিবেশও ভালো। চট্টগ্রামে এখনও সব শিফটে কারখানা সচল রাখা যাচ্ছে না, তবে যেটুকু সময় কারখানা চালু রাখা যাচ্ছে তাতেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে মালিকপক্ষ। ইন্টারনেট চালু হলেও এখনও গতি কম, ফলে এখন ডিসকাউন্টে পণ্য ছাড় সহ নানানভাবে লোকসান দিয়ে বাজার ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছেন পোশাক মালিকরা। এই ক্ষতি পোষানোটা রিয়েলি ডিফিকাল্ট। এই ক্ষতি বায়ারদেরকে আবার কনভিন্স করা, আর ইতিমধ্যে যে বায়ারগুলো ডেস্টিনেশন চেঞ্জ করার চিন্তা করছে, কারণ তার হাতে তো অল্টারনেটিভ আছে। কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে গাজীপুরেও, কর্মমুখর প্রতিটি গার্মেন্টস। যদিও নির্ধারিত সময় পণ্যর জাহাজীকরণ করতে ব্যর্থ হয় এবং বায়ারদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় লোকসানের শঙ্কা মাথায় নিয়েই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। কাজকাম যদি বন্ধ থাকে, কারখানা যদি বন্ধ থাকে, তাহলে আমাদের মালিকে তার বেতন দিতে পারবে না, কাজের শিটমেন্ট দিতে পারবো না। শিটমেন্ট না দিলে আমাদের স্যালারি কোথায় দিব? এমনি বৈশ্বিক আপনারা জানেন সংকট, মূল্যস্ফীতি, সুদার বৃদ্ধির ফলে অনেক কিছু প্রবলেম ফেস হচ্ছে। সে এই ক্ষেত্রে যদি বায়ার আমাদের মাল যদি ক্যান্সেল করে বা ডিসকাউন্ট দেয়, আমাদের পক্ষে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। সাভারে 2000, চট্টগ্রামে 6000 ও গাজীপুরে 3000 তৈরি পোশাক কারখানা রয়েছে, যেখানে কাজ করছে 53 লাখের বেশি শ্রমিক। শামীমা রহমান শাম্মী, এখন। 1 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া চলমান পরিস্থিতিতে স্থগিত মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষা এবং বেশ কিছু চাকরির পরীক্ষাও। এই তালিকা আরও দীর্ঘ হলে পরীক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। সেশন জট শিখন ঘাটতি যেন না বাড়ে, সেজন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ তাদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 2026 সাল থেকে। যে পদ্ধতিতে পরীক্ষা হবে, প্রথমবারের মতো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সে অনুযায়ী চলছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। কিন্তু 15 জুলাই পর্যন্ত 4টি বিষয়ের মূল্যায়ন হলেও চলমান পরিস্থিতিতে স্থগিত বাকিগুলো। চলতি এইচএসসি পরীক্ষা গত 30 জুন শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হয় 9 জুলাই থেকে। বর্তমানে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে। যে ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে সবসময়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নীরব শুনশান। কিছু বিভাগ ও বর্ষের সেমিস্টার ফাইনাল শেষ হলেও অনেকের এখনও বাকি রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, ছুটি আরও দীর্ঘ হলে দেখা দিতে পারে সেশন জটের শঙ্কা। একইভাবে 44তম বিসিএসের মৌখিক পরীক্ষা সহ সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। স্থগিত ব্যাংক সহ আরও বেশ কিছু চাকরির পরীক্ষা। করোনার ধাক্কা সামলে উঠেই যখন শিখন ঘাটতি পূরণ হতে চলেছে, এমন সময় চলতি বছরের শুরু থেকেই শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগে বন্ধ থেকেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আবার মাধ্যমিকের সব শ্রেণীর চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এইচএসসি ও সমমানের পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও চলমান পরিস্থিতিতে স্থগিত। এই যে ছন্দপতন, এতে শিক্ষার্থী, পরীক্ষার্থী কিংবা চাকরি প্রার্থীর কতটা ক্ষতি হচ্ছে, আর তা পুষিয়ে নেয়ারই বা উপায় কি?
নতুন পদ্ধতিতে মাধ্যমিকে সারা দেশে যে ষান্মাসিক মূল্যায়ন চলছে তা আপাতত স্থগিত থাকায় শিক্ষার্থীদের তেমন ক্ষতি হবে না বলে মনে করেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তবে প্রয়োজন হতে পারে অতিরিক্ত ক্লাসের। নতুন ধরনের এই মূল্যায়ন পদ্ধতির সাথে আস্তে আস্তে খাপ খাওয়ানো শুরু করেছি। একই সঙ্গে অভিভাবকরাও অনেক জিজ্ঞাসা ছিল ওদের মনে, তো তারাও একটু একটু ধারণা পেতে শুরু করেছিলেন। ইতিবাচক নেতিবাচক যাই হোক, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, স্বাভাবিক সময়ে আবার হয়তো মূল্যায়ন শুরু হবে। তবে বাচ্চারা তো একটু বাধাগ্রস্ত হয়েছেই, একাডেমিক এবং একই সঙ্গে তাদের মানসিক আবার ফিরিয়ে আনা, সেজন্য হয়তো দু একটা প্রস্তুতিমূলক ক্লাসের প্রয়োজন হতে পারে। মাধ্যমিকের মূল্যায়ন কিংবা এইচএসসি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষায় দীর্ঘ বিরতি হলে শিক্ষার্থীদের উপর তার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন এই শিক্ষা গবেষক। শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ তার। এইচএসসি পরীক্ষা, চাকরির অনেকগুলো পরীক্ষা এভাবে চলতে থাকলে তো সেশন জটে পড়বে। সেগুলোকে যদি বের করে আনতে হয়, একেবারে প্রথম যেটা হচ্ছে খুব দ্রুত স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে এনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে হবে। দুটো কাজ করতে হবে, একটা শিখন ঘাটতি পূরণের জন্য, আরেকটা হচ্ছে তাদের মানসিক যে ট্রমা হয়েছে সেটাকে দূর করার জন্য। দুই দিক দিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি শিখন ঘাটতি পূরণ করলেন কিন্তু মানসিকভাবে তারা কিন্তু সুস্থ থাকবে না। সেই জায়গাটাতে আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করে সেভাবে এগিয়ে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শান্তবাজার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। নাফি, টানা 4 দিন চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি কার্যক্রম ব্যাহত হয় এবং এতে ক্ষতির মুখে পড়েন যারা আমদানিকারক আছেন তারা। এই ক্ষতির হিসাব সঠিকভাবে যদি উপস্থাপন করা হয় তখন কিন্তু বন্দর কর্তৃপক্ষ চার্জ মওকুফ করবে, এমনটাই জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞে বাংলাদেশকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করা হয়েছে উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন এতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী হাজেরা শিউলি। প্রাকৃতিক দুর্যোগ এবং 2 ঈদের দিন ছাড়া 363 দিনই সচল থাকে দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। ডিজিটাল এই যুগে বন্দরে জাহাজ ভেড়া, পণ্য ওঠানামা, ডেলিভারি, রফতানি সবই হয় অনলাইনে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। আর পণ্য ডেলিভারির আগে আমদানি চালানের শুল্কায়ন, বন্দরের গেইটে শুল্ক পরিশোধের নথি যাচাই সবই হয় অনলাইনে এনবিআর-এর এসআইকুরা ওয়ার্ল্ডের সার্ভারে। কিন্তু টানা 4 দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি সংকটে পড়ে। মঙ্গলবার সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও সার্ভার স্লো থাকায় কার্যক্রম ব্যাহত হয়। ফলে নির্ধারিত সময়ে পণ্য ডেলিভারি নিতে না পারায় পোর্ট ও শিপিং ড্যামারেজ বাবদ বিপুল অঙ্কের চার্জ মওকুফের দাবি করেন ব্যবসায়ীরা। এই সংকটে বন্দরের সার্বিক অবস্থা পরিদর্শন ও শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করতে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। গত কয়েকদিনের ঘটনায় বন্দরে চলমান উন্নয়ন প্রকল্পেও এর প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিদেশি বিনিয়োগরা থেমে গিয়েছিল, তো এখন আমরা সচল হয়েছি। এখন যে সংকটটা তৈরি হলো পৃথিবীর দেশে দেশে, যে বাংলাদেশের সার্বিক অবস্থার উপরে যে মেসেজটা গেল, এটা আমাদের জন্য ভালো না। নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, জরুরি অবস্থার সময়ও বন্দরে 4 থেকে 5 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হলেও কাস্টমস হাউজের সার্ভার অচল থাকায় সেভাবে পণ্য ডেলিভারি হয়নি। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি স্বীকার করে জানান, তথ্য প্রমাণ সহ যথাযথভাবে দাবি উপস্থাপন করা হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চার্জ মওকুফ করবে। আমরা সম্মিলিতভাবে আলোচনা করছি এবং এগুলোর সমাধান করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কাজে আমি মনে করি খুব দ্রুত এই জটিলতা কাটিয়ে উঠতে পারবো। রেলপথে পণ্য পরিবহন বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।
নাফি, আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে এবং প্রতিদিনই সেখানে যাওয়া আসা করছে দেশি বিদেশি বিভিন্ন পণ্যবাহী জাহাজ। শম্পা, চলতি মাসে এই পর্যন্ত ৫৫টি জাহাজ ভিড়েছে মংলা সমুদ্র বন্দরে এবং যাতে ব্যস্ত সময়ে পার করছে সেখানকার শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাবেন তরিকুল ইসলাম। কর্মচাঞ্চল্য ফিরেছে মংলা সমুদ্র বন্দরে। পুরোদমে চলছে আমদানি রপ্তানি বাণিজ্য। গেল কয়েকদিন কার্যক্রম কিছুটা ধীরগতি হলেও বন্দর কর্তৃপক্ষের সার্বিক প্রচেষ্টায় সচল রয়েছে সব কার্যক্রম। মংলা বন্দর ঘিরে প্রতিদিনই দেশি বিদেশি জাহাজ আসা যাওয়া করছে। C&F ও পণ্য খালাস কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ২৫,০০০ শ্রমিক। সর্বশেষ জুন মাসে এ বন্দরে জাহাজ এসেছিল ৬৬টি। এ মাসে এখন পর্যন্ত জাহাজ এসেছে ৫৫টি। চলমান পরিস্থিতিতেও জাহাজ এসেছে ৫টি। গেল ৫ দিনে পণ্য হ্যান্ডলিং হয়েছে ৯৩,৭০০ টন। তবে ইন্টারনেট সংযোগ না থাকায় কাজে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। এখন ইন্টারনেট চালু হয় আগের অবস্থায় ফিরে এসেছে বন্দরের কার্যক্রম। কিছুটা ধীরগতিতে এখানে আমদানি রপ্তানি কার্যক্রম হয়েছে। হয়তো ১-২ দিনের ভিতরে আমাদের কাজ আরও গতি ফিরে আসবে। বন্দর কর্মকর্তা জানান, সঠিক ব্যবস্থাপনার কারণে রাজস্বের কোনো ঘাটতি হয়নি। নেট ছিল না, তারপরেও আমরা যতদূর সম্ভব অপারেশনাল কার্যক্রম চালু রেখেছি। এ কয়দিনে আমাদের 5টি জাহাজ এসছে এবং এতে ৯৩,৩৪৭ মেট্রিক টন মালামাল আমদানি হয়েছে। কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে এই বন্দর দিয়ে আমাদের রিকন্ডিশন গাড়ি, কন্টেনার সহ অন্যান্য মালামাল আমাদের যে বন্দর ব্যবহারকারীরা আছে তারা খালাস করে নিয়ে যাচ্ছে। মংলা বন্দর কর্তৃপক্ষ বলছে ১ মাসে ৫,২২,০০০ টন পণ্য হ্যান্ডলিং হয়েছে। তরিকুল ইসলাম, এখন মংলা। দুর্বৃত্তদের আগুনে পুড়েছে রংপুরের বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। হামলা, ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগে ভুতুড়ে নগরীতে রূপ নেয় উত্তরের এই শহর। হামলার শিকার হন আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীরাও। রংপুরে ধ্বংসযজ্ঞ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি। রংপুর থেকে মোকাররম হোসেন জানাচ্ছেন বাকিটা। দুষ্কৃতিকারীদের ধ্বংসলীলার সাক্ষী রংপুর জুড়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ধ্বংসলীলা ছড়িয়ে পড়ে নগরীর মডার্ন এলাকা থেকে মেডিকেল মোড় পর্যন্ত। সেদিন অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে। আগুন দেওয়া হয়েছে অসংখ্য গাড়িতে। লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানা। পোড়ানো হয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর অফিসের কয়েকটি গাড়ি। পুড়ে ছাই হয়েছে আওয়ামী লীগের বিভাগীয় ও জেলা অফিসও। জেলা প্রশাসনের হিসেবে দুদিন নগর জুড়ে আর্থিক ক্ষতি ১১ কোটি টাকারও বেশি। এসব ঘটনার ক্ষত দেখতে রংপুর সফর করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে রংপুরে আসার পর স্থানীয় প্রশাসনকে নিয়ে তাজহাট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সেদিনের বীভৎসতা নিজের চোখে দেখেন। পরে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় করা হামলার ক্ষত ঘুরে দেখেন তিনি। যোগ দেন রংপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভায়। সেখানে গেল কয়েকদিনের ঘটনা প্রবাহ ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের বক্তব্য শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কিশোর তরুণদের ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা নিতে চেয়েছে দেশবিরোধীরা। রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে। 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে, সেটা রংপুরেও সেই তাণ্ডব থেকে বাদ যায়নি। এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে, যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপির যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। চলমান পরিস্থিতিতে রংপুরে জড়িত ১৮২ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তালিকা হয়েছে উস্কানি ও অর্থ দিয়ে সহায়তাকারীদেরও। এরপর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ, র্যাব, আমাদের বিজিবি
আনসার এদের সঙ্গে সহযোগিতা করার জন্য আর্মিকেও নামানো হয়েছে এবং সন্ধ্যা আইন আমরা জারি করেছি। আবার ধীরে ধীরে দেশ আজকে এগুলি নর্মালাইজ হচ্ছে, আমরা খুব শীঘ্রই আবারও নর্মাল লাইফে ফিরে যেতে পারবো। এ সময় কারফিউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে দেশের অবস্থা স্বাভাবিক হবে বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মোকাররম হোসাইন, এখন রংপুর। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। চলতি সপ্তাহে মাত্র 2 কর্মদিবস লেনদেন হলো ব্যাংক ও শেয়ার বাজারে। 2 কর্মদিবসেই ব্যাংকগুলোতে 4 ঘন্টা লেনদেনের সময় ছিল নগদ টাকা তোলার চাপ। অপরদিকে শেয়ার বিক্রির চাপ সামলাতে হয়েছে ঢাকার পুঁজিবাজারকে। বুধবার লেনদেন 160 কোটি টাকার কাছাকাছি হলেও বৃহস্পতিবার দিন শেষে লেনদেন হয় 497 কোটি টাকার কিছু বেশি। প্রধান সূচক বাড়ে 62 পয়েন্ট। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা, খুলে দেয়া হয় মতিঝিল শাখার সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার। বৃহস্পতিবার শেষ কার্যদিবসের সকালে এর আগে থেকেই ব্যাংকে অপেক্ষা করছিলেন গ্রাহকরা, কারণ কয়েকদিন ব্যাংক ও বেশ কিছু এটিএম বুথ বন্ধ থাকায় নগদ টাকার প্রয়োজন মেটাতে পারেননি অনেক গ্রাহক। তাই অপেক্ষারত গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেল টাকা তুলতেই এসেছেন বেশিরভাগ। চলতি সপ্তাহে ব্যাংক লেনদেন হয়েছে 24 ও 25 জুলাই, মাত্র 2 কার্যদিবস। আর এই দুদিনই সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত 4 ঘন্টা লেনদেনের সুযোগ মেলে ব্যাংকে। সময় কম থাকায় ব্যাংকগুলোতে প্রথম ঘন্টাতেই গ্রাহকের চাপ বেশি সামলাতে হয়েছে নগদ গ্রহণ ও জমার কাউন্টারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী 24 জুলাই 50% এবং 25 জুলাই খোলা রাখা হয় তফসিলি ব্যাংকগুলোর 75% শাখা। এদিকে ব্যাংকের সাথে দেশের শেয়ার বাজারেও চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার লেনদেন হয়েছে। দুদিনই সকাল 11টায় লেনদেন শুরু হলেও শেষ হয় দুপুর 2টায়। সেক্ষেত্রে বাজারের লেনদেন স্বাভাবিক সময় থেকে অনেকটাই কমে আসে। কয়েকদিন লেনদেন বন্ধ থাকার পর বুধবার চালু হলে সকাল থেকে নিম্নমুখী অবস্থায় দেখা যায় সূচক ও লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সর্বোচ্চ 105 পয়েন্ট পর্যন্ত কমতে দেখা যায়। দিন শেষে 95 পয়েন্ট পতনে থামে ঢাকার পুঁজিবাজার। লেনদেন হয় 115 কোটি টাকা। অপরদিকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকে ডিএসইর প্রধান সূচক কিছুটা নেতিবাচক অবস্থায় থাকলেও পরে ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে। এদিন লেনদেন শেষে সূচকটি 62 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5413 পয়েন্টে। সেই সাথে লেনদেন বেড়ায় পৌঁছায় 497 কোটি টাকার কিছুটা বেশি। এছাড়া লেনদেন হওয়া 392টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে 286টির এবং অপরিবর্তিত থাকে 40টির। ব্যাংক ও শেয়ার বাজারে আগের সময়ে লেনদেন শুরু হলে আগামী সপ্তাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা বাজার সংশ্লিষ্টদের। আতাউর নিয়ন, এখন ঢাকা। নাফি, কারফিউ শিথিলের যে সময় সেটি ধীরে ধীরে রাজধানীতে বাড়ছে এবং এই সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সবজি বাজারে যে উত্তাপ ছিল দামের, সেটি ক্রমশ কমছে। আজ দেখা গিয়েছে বিভিন্ন সবজির কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। সম্পা, শুধু সবজি না, মাছের দরও কিন্তু কমে গেছে। কেজি প্রতি 200 টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। এই নিয়ে বিস্তারিত জানবো রকিউল রাহাতের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেল 4টা, মালিবাগ কাঁচা বাজার অনেকটাই ফাঁকা, ক্রেতা সমাগম নেই তেমন। দোকানে নানান পদের সবজি নিয়ে অপেক্ষায় বিক্রেতা। জানালেন গেল কয়েকদিন বাজারের চিত্র এমনই। তবে রাজধানীতে চলমান কারফিউর 5ম দিনে এসে বেচাকেনা কিছুটা বেড়েছে। বিশেষ করে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান বিক্রেতারা। কার্ফিউ মানে প্রথম ছিল বেশি, এখন একটু কম আছে। প্রথম দিকে তো কার্ফিউ সিমে মাছ পাওয়া যায় না, এখন তো একটু মাছ পাওয়া যেতেছে, আইতে আছে। এই জন্য মাছের দামটা একটু কমছে, কেজিতে 1-150 টাকাই কমছে সব পদের মাছের।
ঢাকার 3টি বাজার ঘুরে 4 দিন আগে পরের বাজার দর বিশ্লেষণে দেখা গেছে সবজির চড়া দামে ভাটা লেগেছে। 140 টাকায় বিক্রি হওয়া বেগুন এখন 80 থেকে 100 টাকা কেজিতে, অন্তত 20 থেকে 30 টাকা কমে করলা 120 টাকা এবং ঢেঁড়স মিলছে 80 টাকায়। পটলের কেজি 50 টাকা। 4 দিন আগেও 80 টাকায় কিনতে হয়েছে ক্রেতাদের। দামে ঝাঁজ কমেছে মরিচেরও। সর্বোচ্চ 600 টাকায় বিক্রি হয়েছে এই পণ্য, এখনকার দর 240 টাকা। ক্রেতাদের দাবি শিগগিরই দাম কমানোর বাজার তদারকি। গতকালকে আপনার চিচিঙ্গা না দুন্দুল কিনছে 100 টাকা করে, ঝিঙ্গা কিনছে 100 টাকা করে, তারপর আপনার আলু এই পেঁপে কিনছে 60 টাকা করে, তারপর মিষ্টি কুমড়া এক ফালি কিনছে 40 টাকা দেয়া। বাজারে মাল আইতে পারেনি, অনেক মাল আসতে পারতেছে, দাম কম। এই সময়ে উত্থান পতন হয়েছে মাছের বাজারও। সপ্তাহের শুরুর দিকে কেজিতে প্রায় 250 টাকা বেড়ে রুই কাতল উঠেছিল 600 টাকায়। বৃহস্পতিবারের বাজারে যা 400 টাকা। পাবদার দাম 150 কমে 500 টাকা, আর ট্যাংরা মাছ 600 টাকা। চিংড়ি মানভেদে 700 থেকে 1200 টাকা কেজি, যা উঠেছিল সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত। দাম তো অনেক বেশি। যে চিংড়ি মাছ ছিল আপনার 800 টাকা, সেটা নিলাম 1000 টাকা দিয়া। আর অন্যান্য যা যদি তরকারি সবই তো বাড়তি। ইনশাল্লাহ আছে, মোটামুটি মাছ ইনশাল্লাহ আমরা আসতে পারি, গাড়ি দিয়েও আসতে পারি, কোনো সমস্যা হয় না। তুলনামূলকভাবে তো সরবরাহ কম, সরবরাহ একটু বাড়লে হয়তো মাছের দাম আর একটু কমবে আর কি। কারফিউর শুরুর দিনগুলোতে ডিমের ডজন হয়েছিল 175 টাকা, তবে সরবরাহ স্বাভাবিক থাকায় কমপক্ষে 20 টাকা কমেছে দাম। লাল ডিমের ডজন 150 থেকে 155 টাকা এবং সাদা ডিম 145 থেকে 150 টাকা ডজন। পরিস্থিতি স্বাভাবিক হলে নিত্যপণ্যের দর আরও কমবে বলে আশা বিক্রেতাদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। নাফি, সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এক ধরনের মাতামাতি চলছে এবং ভারতের চেন্নাইয়ের একটি ছোট্ট গ্রামে এই নির্বাচনের প্রার্থী কামালা হ্যারিসকে নিয়ে চলছে উন্মাদনা। এই 59 বছর বয়সী প্রার্থীর ছবি শোভা পাচ্ছে এই গ্রামের চারদিকে। ভারতের চেন্নাইয়ের ছোট্ট গ্রামে ব্যানারের পাশাপাশি চলছে বিশেষ প্রার্থনা, পূজা ও মিষ্টি বিতরণ এবং মূলত কামালা হ্যারিসের এই গ্রামে নানার বাড়ি রয়েছে। এ নিয়ে তানভীর জনি জানাবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ভারতের চেন্নাই শহরের দূরত্ব প্রায় 14,000 কিলোমিটার। তারপরও আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে উল্লাসের কমতি নেই ভারতীয়দের মধ্যে, কারণ ডেমোক্রেটদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের নানাবাড়ি চেন্নাইয়ের ছোট গ্রাম থুলাসেন্দ্রাপুরামে। চেন্নাই শহর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থিত গ্রামটি। গ্রামজুড়ে টানানো মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ব্যানার। তার জন্য মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা ও পূজা। ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে মিষ্টি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আছেন কামালা, এতে গর্বিত গ্রামবাসী। ডেমোক্রেটদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম আসার সঙ্গে সঙ্গেই গ্রামবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। গ্রামবাসী কামালাকে তাদের নিজেদের একজন বলেই ভাবছেন। গ্রাম மக்கள் பக்கத்து கிராம மக்கள்லாம் வந்து சுவாமிக்கு அர்ச்சனை பண்ணி ஸ்ரீ தர்மசாஸ்தா சிவபெருமாள் சுவாமிக்கு அர்ச்சனை பண்ணி we are very proud of her because a small village, a tiny village in the south side of the Madras. 1958 সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কামালা হ্যারিসের মায়ের পরিবার। 2009 সালে মায়ের মৃত্যুর পর বোন মায়া হ্যারিসকে নিয়ে চেন্নাই ভ্রমণ করেন তিনি। হিন্দু ধর্মীয় রীতিতে সম্পন্ন করেন মায়ের শেষকৃত্য। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম চূড়ান্তভাবে ঘোষণার প্রতীক্ষায় থুলাসেন্দ্রাপুরাম গ্রামের মানুষ। গ্রামবাসীর আশা কোনো একদিন হয়তো তাদের দেখতে আসবেন অথবা কোনো বক্তব্যে গ্রামের নাম উচ্চারণ করবেন কামালা হ্যারিস। তানভীর জনি, এখন, বিশ্ব।
এরই সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।